নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় একটা কথা খুব প্রচলিত, জানেন, পাপ বাপকে ছাড়ে না। বহু ব্যবহারে এটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু একবার অন্যায় করলে, অপরাধ করলে সেই অন্যায় এবং অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়, এই জীবনেই করতে হয়। কারণ সমস্ত হিসেব নিকাশ এই জীবনে শেষ করতে হবে। রাজ্যের শাসক দল 15 বছর হতে চলল, তো তারা যে সামাজিক প্রকল্পে কাজ করেনি আমি বলবো না। তাদের বেশ কিছু সামাজিক প্রকল্পের আমি সমর্থক, যেমন কন্যাশ্রী বলুন, যেমন লক্ষ্মীর ভান্ডার বলুন। কিন্তু আমি ওই চারবাকের মতো কতদিন আর ঋণ করে ঘি খাবো? চারবাক দর্শনে অনেকেই বিশ্বাস করেন, কিন্তু এটা সবসময় বাস্তবে তো প্রযোজ্য হয় না। বিশেষ করে সরকার চালাতে গেলে অনেক হিসেব নিকেশ করে চলতে। সেই কোন কালে ঠাকুর বলে গেছেন, যোগেনকে উপদেশ দিয়েছিলেন যে মাছের টাকা মাছেই খরচ করতে হবে, শাকের টাকা শাকেই খরচ করতে হবে, শাকের টাকা দিয়ে মাছ কেনা যাবে না। কিন্তু ঠাকুরের এই অমোঘ উপদেশ কে আর মনে রাখে? বিশেষ করে 13 তলা 14 তলা তো মনে রাখেই না। জুন মাসে 3 দফায় তারা বাজার থেকে 7,500 কোটি টাকা ধার করেছে। অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট বলেছে না 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 10% দিতে হবে। তা নবান্ন হিসাব টিসাব করে দেখেছে সেটা 10,000 কোটি টাকার মতো। তাহলে কি ডিএ দেওয়ার জন্যই, সুপ্রিম কোর্টের নির্দেশকে মানার জন্যই বাজার থেকে এই টাকাটা ধার করা হলো? এখনো সদুত্তর পাওয়া যায়নি, কিন্তু ধার করা হয়েছে। 2024-এর মার্চ মাসে রাজ্য সরকার 6,000 কোটি টাকা ধার করেছিল। কখনো স্টেট সিকিউরিটি কে, কখনো রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিয়ে, ঋণপত্র ছেড়ে ইত্যাদি ভাবে। এবার কিন্তু আরো 1,500 কোটি টাকা অতিরিক্ত তারা বাজার থেকে নিল, মানে 7,500 কোটি টাকা। বামফ্রন্ট যখন ক্ষমতাচ্যুত হয় তখন রাজ্যের ঘাড়ে দেনার পরিমাণ ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। এখন তো সেটা 4-5 গুণ বেড়ে গিয়েছে। বামফ্রন্ট 34 বছরে 2 লক্ষ কোটি টাকার দেনা চাপিয়ে দিয়েছিল রাজ্যবাসীর ঘাড়ে, আর এরা 14-15 বছরে সেটাকে 3-4 গুণ বাড়িয়ে দিল। তো যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় হয়তো 60,000 টাকার মতো দেনা, মানে 60,000 টাকা দেনা নিয়ে একটা শিশু এই রাজ্যে ভূমিষ্ঠ হচ্ছে। কিন্তু এগুলো অন্যান্য রাজ্যেও তো ঋণ নেয়, কেরল নেয়, পাঞ্জাব নেয়। তাদের ঋণের বোঝা এতটাই রিজার্ভ ব্যাংক সতর্ক করে, এফআরএমবি অ্যাক্টকে মেনে চলার কথা বলে। এটা অন্য রাজ্য নেয়। কিন্তু এই জমানার বিশেষত্ব হলো র্যাম্প্যান্ট করাপশন। এটা আমি প্রথম দিন থেকে বলছি। অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে এই সরকারের সময়কাল দুর্নীতি নিয়ে। কোথায় দুর্নীতি নেই? শিক্ষক অশিক্ষক তো আপনারা জানেন, যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি। আজকে দেখলাম কারিগরি শিক্ষার যারা পরীক্ষা টরীক্ষা দিয়েছিল, তারা অনলাইনে যে মার্কস দেখেছে, আবার সেই মার্কশিট ডাউনলোড করার সময় যে মার্কস দেখছে, দুটোর মধ্যে প্রচুর ফারাক। অক্ষম যুক্তি সাজাচ্ছে কার্যকর্তারা, মাথারা, বলছে কিছু ভুল হয়েছে। এরকম ভুল অজস্র। দেখুন, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই যে রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি দের যাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের 25,000 আর 20,000 টাকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়া হয়। হাইকোর্টে শুনানির পরে আপাতত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছে 1 মাসের মধ্যে, আর তার 2 সপ্তাহের মধ্যে যারা মামলা করেছেন তাদের হলফনামা জমা দিতে হবে। আর পরবর্তী শুনানি হবে একদম পুজোর মুখে। আমার প্রশ্ন, যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে গেছে, যাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তাদেরকে আপনি ভাতা দিচ্ছেন। আর যদি ভাতা দিতে হয়
তাহলে বঞ্চিত চাকরি প্রার্থীদের দিন, যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসেছিল পায়নি দুর্নীতির জন্য, তাদেরকেও ভাতা দিন। তো সংবিধান তো সমতার কথা বলেছে, আপনি একদলকে ভাতা দেবেন একদলকে ভাতা দেবেন না, এটা তো সংবিধান সম্মত নয়। আসলে রাজ্য সরকারের খেলাটা কিন্তু অন্য। রাজ্য সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছিল তখন তারা জানতো এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হবে, এবং আদালত যেরকম একটা স্থগিতাদেশ দিতে পারে রাজ্য সরকারকে যারা আইন পরামর্শ দেন তারাও জানতেন। কিন্তু কেন করলো রাজ্য সরকার? একটাই কারণে, ভিকটিম কার্ড খেলবো। দেখুন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের ছোট বড় মেজ কুচো নেতারা, সবজান্তা মুখপাত্র, সবাই একটা কথা বলছে, এদেরকে চিনে রাখুন, এদেরকে আইডেন্টিফাই করুন, কারা ভাতা দিতে দিচ্ছে না, কারা মানুষের পাশে রাজ্য সরকার দাঁড়াতে চাইছে দিচ্ছে না। অর্থাৎ যারা মামলা করেছেন তারা গণশত্রু। রাজ্য সরকার যে র্যাম্প্যান্ট করাপশন করলো, 17 রকমের দুর্নীতির জন্য এই চাকরিটা বাতিল হলো। জেলা সুপ্রিম কোর্ট বলেছে এর দায়িত্ব রাজ্য সরকার, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের। বাজার থেকে টাকা তুলে যারা চাকরিটা বিক্রি করেছিল তারা শাসক দলের লোকজন বিভিন্ন স্তরে, তারা অপরাধ করলো, পাপ করলো, সেই পাপের ফল ভুগছে যারা চাকরি করত তারা, যারা যোগ্য ছিল তারা। আর রাজ্য সরকার কি বলছে? দেখো, মামলা করে চাকরি খেয়ে নিল। আপনি 17 রকম দুর্নীতি করে চাকরি দেবেন, সেটা যে কোনো বিবেকবান সহনাগরিক সেটাকে তো চ্যালেঞ্জ করবেন, তারা তো আদালতে যাবেন। তাদের যুক্তি সঠিক বলেই তো সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল করেছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি তো চাকরি খাইনি, সরকার তো চাকরি খায়নি, ওই দুষ্টু লোকেরা খেয়েছে, ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। সর্বস্তরে দুর্নীতি করে চাকরি দেয়া হবে, অযোগ্যরা পথের ধুলোয় বসে থাকবেন বছরের পর বছর। তারা ন্যায় বিচার চাওয়ার জন্য যখন আদালতের দ্বারস্থ হবেন এবং আদালত শেষ পর্যন্ত রায় দেবে যে 17 রকম দুর্নীতি করে এই নিয়োগ করা হয়েছে, তখন পাওয়ার স্ট্যাট বিরাট নবান্ন বলবে যে আমরা তো চাকরি খেতে চাইনি, ওই আইনজীবীরা মামলা করে চাকরি খেয়েছে। ভিকটিম কার্ড খেলো। এই যে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে গেছে তাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত, এটা রাজ্য সরকার জানতো যেটা স্থগিতাদেশ হবে। তাদের লিগাল সেল এত কাঁচা নয়, জেনে শুনেও এটা করেছে ওই ভিকটিম কার্ড খেলবার জন্য। একেবারে রায় বেরোনোর সঙ্গে সঙ্গে শাসক দলের প্রতিক্রিয়াগুলো দেখুন। আইনজীবীদের যারা মামলা করেছিলেন তাদেরকে বলছেন চিহ্নিত করুন, চিনে রাখুন, এরা মানবিক সরকারকে কাজ করতে দিচ্ছে না। আচ্ছা, কোনো মানবিক সরকার এরকম র্যাম্প্যান্ট করাপশনকে প্রশ্রয় দেয়? যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পেল না, টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেল, সেটাকে যখন এক্সপোজ হয়ে গেল তখন তো লজ্জা শরম কিছু পাওয়ার ব্যাপার নেই, এদের তো লজ্জা নেই। তখন উল্টে ওই আইনজীবীদের দোষারোপ করছে, কাঠগড়ায় তুলছে। ভিকটিম কার্ড খেলা এরকম কিন্তু চলবে, যত নির্বাচন আসবে দেখবেন এটাই বলবে আমরা তো চাকরি দিতে গেছিলাম, ওরা আদালতের দ্বারস্থ হয়ে সব চাকরি আটকে দিচ্ছে। এদেরকে চিনে রাখুন, মানবিক সরকার মানুষের পাশে আছে, এই তার নমুনা। আপনি যদি ভাতা দিতে চান তাহলে বঞ্চিত চাকরি প্রার্থীদেরও দিন, যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও দিন। সংবিধান সমতার কথা বলে, আপনি তো সমতা করছেন না। আসলে ওই বেআইনি ভাবে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারা যেন দুধে ভাতে থাকে সেটা নিশ্চিত করাই হচ্ছে এই 14 তলার কাজ। কারণ তারা চাকরিটা চলে গেলে তারা তো ওই টাকাগুলো ফেরত চাইবেন। তৃণমূলের যে নেতাদের তারা টাকাটা দিয়েছিলেন তাদের উপর চড়াও হয়ে তারা বলবেন তো এবার টাকাটা ফেরত দাও,
তো বিধানসভা নির্বাচন এসে গেল, এরকম একটা পরিস্থিতি তৈরি হলে একটা অরাজকতার সৃষ্টি হবে। তাই যেন তেন প্রকারণে সময় কাটাও, বিধানসভা ভোটটা কাটিয়ে দাও, ততদিনে এই আন্দোলন থিতিয়ে পড়বে, তাই ভাতা দিয়ে দাও। আর যেই আদালতে বিষয়টা থমকে যাবে তখনই ভিকটিম কার্ড খেলা শুরু হয়ে যাবে। যাদের অপরাধের জন্য মানুষগুলো ভুগছে তারাই এখন শহীদ হতে চাইছে। বাহ, আশা করব পশ্চিমবঙ্গের মানুষ এগুলো বুঝবেন, যোগ্য চাকরিয়ালারা বুঝবেন, ভবিষ্যতে যারা এইসব চাকরির পরীক্ষায় বসবেন তারাও নিশ্চয়ই বুঝবেন। সদিচ্ছা নেই, ধামাচাপা দেওয়া, পাপস্খলন করা, এভাবে পাপস্খলন হয়, এগুলোতে এক্সপোজ হয়ে যাচ্ছে। আরে এ রাজ্যে একটা গাছের পাতা নড়ে না 13 তলা 14 তলার অঙ্গুলি হেলন ছাড়া, আর তারা সম্পূর্ণ অন্ধকারে রইলেন আর চাকরিগুলোকে বেচে দেওয়া হলো টাকার বিনিময়ে। এই প্রশ্ন করলে বলবেন, ও তুমি বিজেপির হয়ে বলছো, এ বাংলা বিরোধী, চক্রান্ত করছে। তাহলে পার্থ মানিক আরো কিছু আমলা এই যে টাকা তুলছিল, দালালরা টাকা তুলছিল, কাকু টাকা তুলছিল, চিনু হাজেলা টাকা তুলছিল, কেউ জানতো না, পুলিশ জানতো না, পুলিশের গোয়েন্দা দপ্তর জানতো না। যদি না জানেন তো অপরাধ, আর যদি জেনেও কিছু না করেন সেটাও অপরাধ। 17 রকম দুর্নীতিতে চাকরি হয়েছে এটা সুপ্রিম কোর্ট বলছে, তারপরে সামান্যতম লজ্জাবোধ নেই, এখন ভিকটিম কার্ড খেলার চেষ্টা হচ্ছে। এই তাই বললাম যে পাপের ঘরা পূর্ণ হয়েছে। জানি না আগামী দিনে আরো কত কেচ্ছা বেরোবে এদের। প্রতিদিনই সংবাদপত্র খুলে দেখবেন কোথাও না কোথাও দুর্নীতির অভিযোগ। মানুষ সুরাহার জন্য আদালতে যাচ্ছে, আদালতে মামলার পাহাড় জন্য। একটা জিনিস এরা সুষ্ঠুভাবে করতে পারে না। এই যে 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, খুব ভালো, স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারকে বলেছে তোমরা চালু করো, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কি নিয়ম হবে সেটা তোমরা ঠিক করো। বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দাও। যদি এটা করতে পারে, এটা করলে খুব ভালো হয়। আবার পুরনো মেকানিজম যদি নেয়, ভোটের বাজার স্বচ্ছতা বজায় থাকবে কিনা আমার মনে সন্দেহ আছে। কেন্দ্রীয় সরকার এই রাজ্যের জন্য অন্য কোনো মেকানিজম বার করবেন, আদালত বলেই দিয়েছে। আমরা তো চাই কাজ শুরু হোক, 100 দিনে কাজ পাক, মানুষ এতদিন বন্ধ থাকবে কেন? কিন্তু একটা পয়সাও যেন এদিক ওদিক না হয় এমন মেকানিজম ইভলভ করতে হবে, সেটা কোর্টকে জানাতে হবে। আমার আপনার করের টাকা তো, এ তো খোলামকুচি নয়, দুর্বৃত্তদের পকেটে যাবে আমাদের হার্ড অ্যান্ড মানি। সেই দুর্বৃত্তরা আমাদের টাকা লুট করে ফুলে পেঁপে উঠবে, এটা কতদিন চলতে পারে? তা রাজ্য সরকার যে ওই বেআইনি টাকাগুলো, চুরির টাকাগুলো কত উদ্ধার করছে জানি না, সেগুলোকে ফেরত দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এগুলো তো জানা প্রয়োজন। পাপের ঘরা পূর্ণ হয়েছে। প্রতিবেদন শেষ করবার একটা অন্য কথা বলে, দেখুন মাননীয় বলেছিলেন, রাহুলও বলেছিলেন, জয়রাম রমেশও বলেছিলেন, আটলান্টিকের ওপার থেকে মোদিজিকে ধমক দিল বলে নরেন্দ্র সারেন্ডার, আর তেমনি ভারত অভিযান বন্ধ করে দিল, অপারেশন সিন্দুর। প্রধানমন্ত্রী 35 মিনিট কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে, ভারত সরকারের অবস্থান ব্যক্ত স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু সত্যটা বেআব্রু করে দিয়েছে, এদের মুখে ঝামা কষে দিয়েছে এই রাহুল, অখিলেশ, জয়রাম রমেশ, মমতাদির। তিনি হচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন, ওই যখন অপারেশন সিন্দুরে ভারত রাওয়ালপিন্ডি নূর খান এয়ারবেস এবং পাক পাঞ্জাবের সারকোটা এয়ারবেসে হামলা চালায়, সেটা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। তখন তার আগে ইশাকদার বলছেন যে মার্কো রুবিও
ইশাকদারের কাউন্টার পার্টে আমেরিকা, তার সঙ্গে তার কথা হয়। গভীর রাতে সৌদি যুবরাজ MBS ফোন করেন ইশাকদারকে। ফোন করে তিনি বলেন যে তিনি অবগত আছেন ইশাকদারের সঙ্গে মার্কো রুবিওর কথা হয়েছে এবং তিনি ইশাকদারের অনুমতি চান। MBS বলেন তিনি কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলে জানাবেন যে পাকিস্তান যুদ্ধবিরতি চায়? তো ইশাকদার বলেছেন, গো অ্যাহেড ব্রাদার। অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে যুদ্ধবিরতির আর্জি জানানো হয়েছিল। পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রের হস্তক্ষেপ চাইছিল যাতে ভারত আর আক্রমণের তীব্রতা না বাড়ায়। তারপর DGMO স্তরে যা কথা হয়েছে। ইশাকদার তো স্পষ্ট করে দিলেন বিষয়টা। এবার অন্তত বোঝা উচিত INDIA জোটের বিশিষ্ট নেতাদের যে অকারণে আঙুল তোলা, অকারণে বিদেশ নীতি ব্যর্থ, এই সমস্ত বলার আগে 10 বার ভাবা উচিত। তাহলে তো বুঝতে পারলেন কোনটা সত্যি কোনটা মিথ্যা। দুধ কা দুধ, পানি কা পানি তো হয়েই গেল। আপাতত এবার একটু মুখে লিউকোপ্লাস লাগান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.